স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। জনতার শাসন নিশ্চিতের দোহাই দিয়ে একরকম পণ করেই মাঠে চলছে রাজনীতির দৈরত। এতে করে অচল জনজীবন, তবু নিজ নিজ অবস্থানে অনড় বিবদমান দুই পক্ষ। এসব নিয়ে আজকের আলোচনা গণ ও পণ। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আবুল হাসনাত মিল্টন। স্বাগত আপনাদের। জনাব নজরুল ইসলাম বাবু, আপনার কাছে জানতে চাইবো যে ধরা যাক এখন পর্যন্ত যা লক্ষণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি অবরোধটি অনির্দিষ্টকাল পর্যন্তই করবে বলে বিএনপি এবং ২০ দল সিদ্ধান্ত নিয়েছে। তো এই অনির্দিষ্টকাল যদি আসলে অবরোধ চলতেই থাকে তাহলে সেই ক্ষেত্রে কি আমরা সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখব? আজকে দেখব, কবে দেখব, নাকি কখনোই দেখব না, মানে এরকম চলতেই থাকবে কিনা? আপনাকে ধন্যবাদ। অনির্দিষ্টকালের জন্য যারা অবরোধ ডেকেছেন, প্রশ্নের জবাবটা আসলে স্পষ্টত তারাই উত্তরটা দিতে পারবেন। তো আমি মনে করি সরকারের পক্ষ থেকে তো অবশ্যই ইনিশিয়েটিভ নিয়ে এর একটা ব্যবস্থা করতে হবে, কারণ জনজীবন তো এভাবে চলতে পারে না। সরকার দেশে প্রতিষ্ঠিত আছেন, এখানে বিরোধী দল রাজনীতির নামে রাজনীতি করছেন, সঠিক পন্থায় সংসদে ভূমিকা রাখছেন। এখন আরেকটি রাজনৈতিক দল যার নেতৃত্ব দিচ্ছেন ২০টি দলের, তারা যদি বাংলাদেশকে থমকে দিতে চায়, জনগণের আশা ভরসার আশ্রয়স্থল ধ্বংস করে দিতে চায়, জনগণের প্রত্যাশা পূরণে বাধাগ্রস্ত হয়, মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাহলে নিশ্চয়ই জনমনের প্রশ্ন জাগে এই রাজনৈতিক দল আবার কোন কারণে বাংলাদেশে এগিয়ে আসতে চায়। জি বাবা, আবার জনমনে এই প্রশ্ন জাগে যে তাদের এই সমস্যাটাকে রাজনৈতিকভাবে সমাধানে কোনো উদ্যোগই কি সরকার নেবে না? আমি মনে করি এটা প্রশাসনিকভাবে এটা কন্টেইন করার, একে চাপ দেওয়ার, একে দমন করার, একে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা আছে বটে, কিন্তু রাজনৈতিক সমাধানের কোনো উদ্যোগ কি? আমি আপনাকে বলি যে এটাকে রাজনৈতিক সংকট আপনি কেন বলেন? এটা তো জিয়াউর রহমানের অনুশাসন নয় যে কেউ জানেন না, কেউ বুঝেন না, কেউ চাননি, তিনি এসে রাষ্ট্রীয় ক্ষমতা বন্দুক দিয়ে দখল করেছেন। তিনি অনেক বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এরশাদ ৯ বছর এক স্টাইলে পরিচালনা করেছেন। এইভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের উত্তরাধিকার হলো বেগম খালেদা জিয়া। এখন আমরা তো বারবার নির্বাচন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, বারবার নির্বাচনের প্র্যাকটিস রয়েছে। নির্বাচনে দেখেছি আমরা বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং করেছে, এই বিজিত এই বারবার আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, বিজয় আমাদেরকে ছিনিয়ে নিয়েছে। তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় এইভাবে জগদ্দল পাথরের মতো বছরের বছর থাকতে পারে, আজকে গণতান্ত্রিক একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, দেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, সেই সময় যদি কেউ নিজেরা ক্ষতিগ্রস্ত মনে করে হরতাল দেয়, দেশের ক্ষতি করতে চায়, জনগণের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা ধ্বংস করে দিতে চায়, নিশ্চয়ই জনগণ এটা মেনে নিবে না। সরকার আওয়ামী লীগ যেই কারণে গঠিত হয়েছিল তার দিকে যদি তাকান, আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়েন তাহলে কিন্তু আপনি দেখবেন যে পাতায় পাতায় প্রতিটি পরতে পরতে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার কথা বলা আছে। এখন যদি ৩৪% লোক যারা বিএনপি জামাতের সমর্থক, তারা যদি বাংলাদেশের 1/3 হয়, তারা যদি একটা জিনিস মনে করে তাদের সাথে কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের রাজনৈতিক উদ্যোগে কি হবে না? আমি শুধু আপনাকে একটি কথা বলতে চাই। জি, আজকে যে নির্বাচনটা হয়েছে ৫ই জানুয়ারি নির্বাচন, ওই নির্বাচনে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত মনে করছেন সেটা হলো বিএনপি এবং তার আজকে প্রতিষ্ঠিত ২০ দল। এখন ওনাদের তো নিশ্চয়ই 34% ভোট জামাত সহ তাদের আছেন, ওনারা তো ক্ষতিগ্রস্ত ভাববেনি। এমনটা যদি আমাদের বেলায় হতো হয়তো আমরাও বুঝতাম যে আমরা অনেক পিছনে চলে গিয়েছি, তাই বলে হরতাল করে জনগণের ক্ষতিগ্রস্ত করে পুড়িয়ে মারিয়ে আপনি একজন সংসদ সদস্য, আপনার কি নিজেকে ক্ষতিগ্রস্ত মনে হয় না? আপনি কেন একটি প্রপার নির্বাচনে যেখানে বিএনপির মতো দলও আসবে, আপনি তাদের হারিয়ে বিজয়ী হওয়ার গৌরবটা আপনি নিতে চাইবেন না? আপনি কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুখটা নেবেন? এই বিএনপি নির্বাচন করেছিল, আমরা কিন্তু তাদেরকে হারিয়েই ইনশাআল্লাহ সংসদ সদস্য হয়েছিলাম, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী হয়েছিলাম। 5 বছর আপনার ক্ষমতায় ছিলেন। 5 বছরে আমি আপনাকেই শুধু বলতে চাই, 5 বছরে ওই দলটি যারা বিরোধী দলে ছিলেন কতদিন জাতীয় সংসদে ভূমিকা রেখেছেন? বাবা সেটা আরেক জিজ্ঞেস করি। বাবা সেটা আরেক প্রশ্ন। আপনি যদি বলেন যে এটা প্রশ্ন, তাহলে আমার একটি প্রশ্ন জবাব চাই আমি। যারা গণতন্ত্রের কথা বলে জনগণের ভোট নিয়ে নির্বাচনে নিজের আসনে জয়লাভ করে সংসদে যেতে চায় না, সংসদে গিয়ে জনগণের কথা বলতে পারেন না, উপসংহার হচ্ছে যে বিএনপি রাজনীতি করারই কোনো দরকার নাই। আসলে বিএনপি রাজনীতি কি করতে চায়? মানে আপনারা মনে করেন যে বিএনপি রাজনীতি? আমি সেটা মনে করি না। আমি মনে করি বিএনপি যদি রাজনীতি করেন নিশ্চয়ই তাদের
জনগণের কথা চিন্তা করতে হবে। জনগণের কথা আওয়ামী লীগ চিন্তা করছে কিনা সে ব্যাপারে আপনার সঙ্গে আবার কথা বলবো বাবু ভাই। আমি একটু নীলুফার মনি আপা আপনার কাছে চাই, ধরা যাক সরকার আসলে কোনো উদ্যোগই নিল না, এখন পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ নেওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, তাহলে কি এই অবরোধ অনির্দিষ্টকাল পর্যন্ত থাকবে? সামনে এসএসসি পরীক্ষা আছে, বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখা আছে, বাংলাদেশ দল খেলবে, সেটি উপভোগ করা আছে, পরে আরো অন্য অনেক বিষয় আছে, অনির্দিষ্টকাল চলতেই থাকবে সেটি। ধন্যবাদ এবং আপনাকে। মানুষ মারা যাওয়া, কাভার্ড ভ্যান থাকা, কৃষকের ফসল ঘরে না তুলতে পারা, সেগুলি চলতেই থাকবে। যারা দেখছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন জি, অত্যন্ত যুক্তিসঙ্গত এই মুহূর্তের জন্য প্রশ্ন। দেখেন, আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেকবার আপনারা এই টেবিলে আপনি সহ আমরা যে বিভিন্ন টেলিভিশনগুলোতে টকশোতে যাই, প্রত্যেকটা অ্যাঙ্কর আমাদেরকে আঙ্গুল তুলে বলেছেন আপনারা কিছুই করতে পারেন না, নো হায়ার বিএনপি, আপনারা এটসেট্রা এটসেট্রা। আপনারা যে কি চান, আপনারা জাতির বিবেক, আপনারা কি চান আমরা সেটাই বুঝি না। আমি একটু বলে যাই, আমি আপনি ব্যক্তি আপনাকে বলছি না, আমি আপনাদের সবাইকে, এটা তো বলেছেন আপনি যে আপনারা তো মাঠে নাই, আপনারা এখানে নাই, আপনাদের ঈদ কবে শেষ হবে? এখন দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি জনগণের নেত্রী, উনি বারবার এই কথাটা বলেছেন, সরকারকে সহযোগিতা করার জন্য বলেছেন। সর্বশেষ লাস্ট ডিসেম্বরে উনি 7 দফা দিয়েছেন। যারা সরকারে আছেন অবৈধ একটা সরকার, যারা 5% ভোটও পান নাই, এবং যারা বলেছিলেন যে একটা নিয়ম রক্ষার নির্বাচন, আমরা ভেবেছিলাম যে 1996-এ একটা নিয়ম রক্ষার নির্বাচন হয়েছিল এবং তখন আইন বানানোর জন্য ওই নির্বাচনটা দরকার ছিল। তো আমরাও ভাবলাম যে যেহেতু সময় নাই, অতএব এই পঞ্চদশ সংশোধনী যে বাতিল করেছে, এটাকে আবার বাতিল করে যদি তারা নিয়ম রক্ষার জন্য করে, আসলে বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু আপনি বেগম খালেদা জিয়া যে 7 দফা দিয়েছিলেন বললেন, সেই 7 দফা কেন দিয়েছিলেন? 7 দফা দিয়েছিলেন যে অবিলম্বে সরকার আমাদের সাথে বসবে এবং একটা নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিবে, একটা নিরপেক্ষ ব্যক্তির কাছে থাকবে, কয়েকজনের কাছে, এবং যাদের নিয়ন্ত্রণে একটা নির্বাচন হবে, গঠনমূলক একটা গণতন্ত্রকে পুনরুদ্ধারের কল্পে একটা নির্বাচন হবে। 7 দফা দেওয়ার 5 দিন বা 7 দিনের মাথায় সরকার পতনের আন্দোলনের ডাক কেন দিলেন বেগম জিয়া? সেই দিন কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে 7 দফা দেওয়ার এক সপ্তাহের কম সময় না, তার আগে এরকম কিন্তু অনেকদিন এই বিএনপি বলেছে এবং লাস্টলি সেই দিন বলেছিল যে এই দফা যদি না মানা হয় তাহলে এরপরে থেকে কোনো টাইমলাইন না দিয়ে 7 দফা দেওয়া, আমি 7 দফা দিলাম, আমি বললাম আমি আলোচনা করতে চাই, তার 5 দিন পরে আমি বললাম যে সরকার পতনের আন্দোলন ডাক দিলেন। আপনি বলতে দেন প্লিজ। যখন সরকার বললেন যে এই বিএনপির সাথে কোনো আলোচনা নাই, তো বিএনপির সাথে যদি আলোচনা না হয়, 2014 সালের 5 জানুয়ারিতে নির্বাচন হয়েছে, 2015 সাল চলে আসছে, তো বিএনপি তো জনগণকে নিয়ে রাজনীতি করে। বিএনপির যে কথাগুলো অনেকদিন যাবত বলে আলটিমেটাম শুধু দিচ্ছে আর বাড়াচ্ছে, আর আপনারা বিভিন্নভাবে আমাদেরকে আঙ্গুলি হেলন দিয়ে বলছেন যে আমরা কিছুই পারি না, এখন তো আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এবং এই কথা কি ঠিক? বেগম খালেদা জিয়া যখন 2013 সালে অক্টোবর মাসে 48 ঘন্টা আলটিমেটাম দিলেন, 48 ঘন্টা পার হওয়ার আগে শেখ হাসিনা তাকে ফোন করেছিলেন, উনি ফোন ধরেছিলেন, যাওয়ার আহ্বান জানিয়েছিলেন, উনি তখন একটি হরতাল করতে চাইলেন। উনি কি বলেছেন? বলেছেন যে আমি হরতাল করব। হরতাল চলাকালীন আমি এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। উনি কিন্তু একটা কথা বলেছেন, আপনি নির্দলীয় তত্ত্বাবধায়ক মেনে নেন, এখন আমি হরতাল প্রত্যাহার করে আমি আপনার ওখানে যাব। আর আলোচনা কি নিয়ে হবে? বাংলাদেশের আহ্বান নিয়ে। তো শুনেন, ঘটনা তো ওই জায়গাটা নিয়ে আমাদের, মানে আপনি যে দাবি করছেন সেই দাবি মেনে নেন, কিন্তু আলোচনা দরকার নাই। বাংলাদেশের আহ্বানে আলোচনা হবে। ওটা ছাড়া আমাদের কোনো কিছু চাওয়ার ছিল না। আমরা এমন কিছু চাই না যে শেখ হাসিনা মসনদটা আমাদেরকে দিয়ে দেখ। আমরা জনগণের কাছে জনগণের ক্ষমতাটা ফেরত দেওয়ার জন্য আমরা বলেছি, যেটা আওয়ামী লীগ দখল করে ডাকাতি করে নিয়ে গিয়েছে। কোনটার কথা বলছেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা? এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন 2006 সালে যখন সংবিধানে ছিল, তখন কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হয়েছে? ইয়াজউদ্দিন সাহেবের অধীনে না, 2006 যেটা, তখন তো আসলেন না, একটার পর একটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে বিরোধী দল আমি বলি আপনাকে, নিয়ম অনুযায়ী যখন বিরোধী দল আসলেন না এবং প্রত্যেকটা বিচারপতিকে যখন হাসান সাহেব থেকে শুরু করে কাউকে 2 জন বিচারপতিকে তারা যখন মেনে নিলেন না, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, রাষ্ট্রপতির ক্ষমতা শোনেন, রাষ্ট্রপতির ক্ষমতা হাসান সাহেবকে মেনে নেওয়া হয় না। বলছে কবে কখন ছাত্রদল করতো, এর আগে একজন ছিলেন, আমি নামটা, হাসান সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্য 2 বছর বয়স বাড়ানো হয়েছে, হাসান সাহেবের বয়স বাড়ানো হয়নি।
আপনি কি সেটা জানেন? হাসান আমি সাহেবকে বলা হচ্ছে সবচেয়ে যোগ্য বিচারক, শোনেন, হাসান সাহেব অপশন নেওয়ার পরে বয়স বাড়ানো হয়েছে। আমি আপনাকে বলি, আপনি যদি এইভাবে আর্গুমেন্ট করেন আমি বলতে পারবো না, কারণ আপনি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আর্গুমেন্ট করলে হয় না। হাসান সাহেবকে যে বয়স বাড়ানোর জন্য যেটা করে এটা কিন্তু আইনসম্মত করেছে, বাট হাসান সাহেবকে এই বর্তমান অবৈধ সরকার মেনে নেয় নাই। মেনে না নেওয়াতে তখন কি হয়েছে, যখন আইনের শেষ পর্যায়ে চলে যায় তখন কিন্তু ইয়াজউদ্দিন রাষ্ট্রপ্রধান হতে বাধ্য, কারণ ওটা লয়ের অপশনে যে কেউ যদি কাউকে যদি অ্যালাউ না করা হয় তখন রাষ্ট্রপতি আসবে। আমরা নিশ্চয়ই আবার কথা বলবো, মনে পা আমি নিশ্চয়ই আবার কথা বলবো, আমারই কথাটা বলতে হবে। বাবু ভাই কিছু কথা বলেছে, আমি ওই আপনি নিশ্চয়ই জবাব দিবেন, আপনি নিশ্চয়ই জবাব দিবেন। আমি একটু শুধু মাঝখানে বলি, কারণ দর্শক বিভ্রান্ত হতে পারেন। হাসান সাহেবকে এই আওয়ামী লীগের মেনে নেওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ কে এম হাসান নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। না, আওয়ামী লীগ যখন শুনেন, আমি কিন্তু তখন বাচ্চা ছিলাম না, আপনি এটা বলতে পারেন না। আমি শুধু আরেকটা কথা বলি, আমি বিভিন্ন প্রপাগান্ডা হচ্ছিল, আমি কথা বলি 2011 সালের 10 মে, আমাকে একটু বলতে দেন, আমি একটু বলতে দেন। তখন হাসান সাহেব নিজে বলছেন যে ঠিক আছে, আমাকে যেহেতু ভদ্রলোক মানুষ বলছে আমাকে নিয়ে এত কথা হচ্ছে, সো দ্যাট আমি এখানে থাকতে চাই। 2011 সালে 10 মে বিচারপতি এম এম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করেছেন 2011 সালে 10 মে। 1 মে 2011 বেগম খালেদা জিয়া বলেছেন তিনি বিচারপতি এম এম খায়রুল হকের অধীনে নির্বাচন করবেন না। না, বিচারপতি খায়রুল হক নিয়ে তো আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তার মানে তো ব্যবস্থাটা ফ্লড। আপা আমরা দুইটা দল মিলে যেটা আলোচনা হবে সেটা নিয়ে তো আসলে ইলেকশনটা হবে, রাজনীতিটা হবে। খায়রুল সাহেব তো কোনো প্রধান বিচারপতি ছিলেন না, উনি একটা দলের আজ্ঞাবহ ছিলেন। এটা আমাকে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, কারণ খায়রুল সাহেব তো সেই ব্যক্তি যিনি পঞ্চদশ বিলের যে ভাঙলেন, যেটা ষষ্ঠ দাঁড়ান শোনেন বলতে দেন, ষষ্ঠ দশ যখন করলেন তখন কিন্তু পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে সংসদে আইন পাশ করেছিল। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে যে বিচারপতি, আমি তাকে কুখ্যাত বলতে বাধ্য হলাম, আমি দুঃখিত, আমি সরি, উনি সাবেক, আমি তাকে সম্মান দিতে চাই। যে বিচারপতির এটা আপনার বিল পাস হয় তাকে অবশ্যই আমি কোন দল ছাড়া অন্য কিছু বলতে পারি না। আপনি সংসদ সদস্য ছিলেন মনিয়াপা, আপনি নিশ্চয়ই এই কথা বলতে পারেন, কিন্তু এটা নিয়ে আমার ভিন্ন মত আছে। ডাক্তার আবুল হাসনাত মিল্টন, আপনারা যারা প্রবাসী আছেন এবং বাংলাদেশকে নিয়ে নানা রকম ভাবেন, বাংলাদেশে কলাম লিখেন, তারা বাংলাদেশকে আসলে কেমন দেখেন, কেমন দেখতে চান বা কেমন দেখছেন? আমি প্রবাসে আছি 13 বছর হয়ে গেল। এই 13 বছরের ট্রেন্ডটা যদি আমি বলি, বাংলাদেশ 13 বছর আগে আমি যখন বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া গিয়েছিলাম 2001 সালের 12ই অক্টোবর, 10ই অক্টোবর একটা নির্বাচন হয়ে যায়, অক্টোবরের 1 তারিখে একটি নির্বাচন হয়েছিল, এবং 2001 সালের বাংলাদেশ, 2004 সালের বাংলাদেশ, 2005 সালের বাংলাদেশ, 2015-র বাংলাদেশের যদি গ্রাফটা দেখেন, উন্নতির গ্রাফটা, বাংলাদেশ কিন্তু আজকে পৃথিবীর বুকে একটা চমৎকার একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেটা 2001, 4, 5-এ ছিল না। এটা আমাদের স্বীকার করতে হবে যদি আমরা উন্নয়নের ইন্ডিকেটরটা দেখি। আমি এবার আসছিলাম কাজে, আমার ইউনিভার্সিটির কাজে, আমার কাজগুলোর স্কেজুল যাতা অবস্থা এখন। আমি ওই যে অবরোধের কথা বলছেন, আন্দোলনের কথা বলছেন, আমি মাঝে মধ্যে ঢাকার বাইরে যেতে হয় বাসে করে, আমি বাসে মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে থাকি, প্রত্যেকটা মুখ আতঙ্কিত, কিন্তু আমি একটা মানুষকে শুনি না যে কি দাবিতে আন্দোলন হচ্ছে, অবরোধ হচ্ছে, কোনো রাজনৈতিক আলোচনা নেই। একটাই আলোচনা যে পেট্রোল বোমা পড়বে কিনা, মানে দেশব্যাপী একটা সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ আতঙ্কিত। কিন্তু আন্দোলন, আমি এক সময় আন্দোলন খুব কাছের থেকে দেখেছি, একটা আন্দোলনের প্রক্রিয়া আছে, মানুষকে সম্পৃক্ত করতে হয়, আপনি মিটিং করবেন, আমরা উঠোন বৈঠক করেছি, মানুষের কাছে গেছি, কর্মচারী শ্রমিকের কাছে গেছি, কোনো প্রক্রিয়া নেই। আপনি যখন এটি বলছেন তখন কি আপনি এটি মনে রাখছেন যে একটি সামান্য কার্যালয়ে যেতে দেওয়া হয় নাই বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেত্রীকে? উনি যেতে চেয়েছিলেন নয়াপল্টন কার্যালয়ে, গুলশান কার্যালয় থেকে তাকে যেতে দেওয়া হয়নি। কোন মুহূর্তে দেওয়া হয়নি খালিদ ভাই? আপনি তো আমার চেয়ে বেশি জানেন। ওই মুহূর্তে লন্ডনে একটা গুজব ছিল যে বাংলাদেশের একটি বিরোধী দলের মানে একটি বড় রাজনৈতিক দলের নেত্রীর জীবন আশঙ্কা হতে, আমাদের দেশের মতো, আমাদের দেশগুলির মতো দেশের সবার জীবনে আশঙ্কা মতো সরকারের উচিত ছিল তার নিরাপত্তা বিধান করা, তাকে সেখানে দিয়ে আসা। কিন্তু সরকারের কি সেটি উচিত হয়েছে যে সরকার সেখানে তাকে তালাবদ্ধ করে রাখলো? যখন উনারা ভিতরে ছিলেন, মনিয়াপাড়া সহ আরো নেতৃবৃন্দ যখন ওই এটি দেয়ালে করছিলেন, তখন তাদেরকে পেপার স্প্রে মারা হবে, সেটি কি কোনো আপনি মনে রাখছেন? আপনি যখন বলছেন যে উঠোন বৈঠক করা বা ঈদ টাকার ভালো কিছু করার কথা, এটা কখন ঘটছে যে পেপার স্প্রে, তালাবদ্ধ এই ঘটনা? আমি তো কোনো রাজনৈতিক প্রক্রিয়াই দেখি না। আপনি যেটা বললেন হঠাৎ করে অবরোধ, আপনি একটা গুজব, এই অবরোধটি শুরু করেছিল সরকারি দল।